চিন্তা করতে পারি। এই যে পিছনে অবশ্যই ভেন্টিলেটরের পিছনে তাকাবেন, মানে এখানে যেমন এই যে তিনটা লাইন আছে দেখেন, একটা হলো পাওয়ার, মানে চেক করতে হবে যে পাওয়ার ঠিক আছে কিনা। তারপরে দুইটা দেখেন যে একটা ওই যে মানে সাদা অক্সিজেনের লাইন, আর একটা সাদা এবং কালোর মিক্সড, হ্যাঁ, মেডিকেল এয়ার। ঠিক আছে, অনেকগুলোতে মেডিকেল এয়ার থাকে না, অনেক ভেন্টিলেটর মেডিকেল এয়ার থাকে না, তাহলে সে এয়ারটা কোত্থেকে নেয়, এনভায়রনমেন্ট থেকে নেয়, কিন্তু ওর আবার মেডিকেল এয়ার সহ অক্সিজেন নিতে হবে। তাহলে অক্সিজেন তো আমরা জানি যে অক্সিজেন FiO2 বা অক্সিজেন দেওয়াটা, কিন্তু মেডিকেল এয়ারটা কেন প্রয়োজন, মানে বা এয়ার কেন প্রয়োজন? না, সেটা না। আমরা তো অনেক সময় আমরা FiO2 সেট করে দিই, যখন আমরা 100% FiO দেবো তাহলে পুরোটাই অক্সিজেন, মানে ফ্র্যাকশন অফ ইন্সপায়ার্ড অক্সিজেন। আমরা যখন অক্সিজেন দিই যদি 100 দিই, তাহলে সে বাইরে থেকে আর কোনো এয়ার নিচ্ছে না। আমরা যখন FiO2 কমাই দেবো 100-এর নিচে যখন দেবো, তখন কি, তার মানে কথার কথা, আমি যদি 80% দেই FiO2, তাহলে 80% মানে অক্সিজেন যাচ্ছে, 20% এয়ার। তাহলে সে এয়ারটা আইদার মেডিকেল এয়ার হবে অথবা এনভায়রনমেন্ট থেকে নিতে পারে, এনভায়রনমেন্ট থেকে ওইরকম সিস্টেম থাকে। ঠিক আছে, তাহলে এটা হলো মেশিনের বাইরের অংশ। আমরা আরেকটা পোর্শন দেখবো যে পেশেন্ট পোর্শন। হ্যাঁ, এই যে সার্কিট থেকে শুরু করে ভেন্টিলেটর বা যে এন্ডোট্রাকিয়াল টিউব, এগুলো হলো কি পেশেন্ট পোর্শন। ঠিক আছে, এগুলোর কানেকশন ঠিক মতো আছে কিনা, অনেক সময় লুজ কানেকশন থাকে, হ্যাঁ, এখানেও লুজ কানেকশন থাকে। তাহলে প্রত্যেকটাকেই এরকমভাবে ফিট করতে হবে ক্রসভাবে। আমরা অনেক সময় এরকম সোজা লাগাই দিই, এটা না, এটা অবশ্যই ক্রস করে লাগাইতে হবে, যাতে মানে অনেক সময় ডিসকানেক্টেড হয়ে যায়, এবং অনেক পেশেন্ট কিন্তু এরকম হয় যে মারা যায়, ভেন্টিলেটর বা সার্কিট ডিসকানেক্টেড হয়ে যায়, পরে মানে ভেন্টিলেটর অ্যালার্ম দিতে থাকে, অনেক সময় আমরা অ্যালার্ম ওভারলোড করি, সেই কারণে কিন্তু সমস্যা হয়। আচ্ছা, তারপরে এই মেইন পোর্শন, হ্যাঁ, এখানের মধ্যে অনেকগুলো সেন্সর থাকে, যেমন এটা কি ইন্সপিরেশনের জন্য ইন্সপিরেটর বাল্ব থাকবে, এই যে এক্সালেশন বাল্ব থাকবে, হ্যাঁ, এবং আমরা যে পরিমাণ ফ্লো দিচ্ছি, অক্সিজেন দিচ্ছি, প্রত্যেকটারই কি আলাদা আলাদা করে সেন্সর থাকে। ঠিক আছে, আর এই যে অক্সিজেন এবং মেডিকেল এয়ার আসতেছে, এটার ভিতরে মিক্সার থাকে, এবং যেটাতে মেডিকেল এয়ার থাকে না সে বাইরে থেকে নিবে, তো ওইটাকে বলে অনেক সময় টারবাইন। টারবাইনটা তো জানি যে কিছু একটা মিক্সার করবে, তাহলে এখানে ভিতরে ওরকম টারবাইন থাকে, মিক্সার থাকে, যে এয়ার এবং অক্সিজেনটাকে মিক্স আপ করবে। হ্যাঁ, এবার আসে যে আমরা এইখানে, হ্যাঁ, মানে আমরা যখন ভেন্টিলেটর শুরু করবো, প্রথমে স্ক্রিনে এরকম একটা মানে ফার্স্ট থাকবে, মানে স্ক্রিনের ইয়েতে, যে আমরা কীভাবে সেট আপ দেবো। হ্যাঁ, এই যে সেট আপের অংশের মধ্যে এগুলো আছে, তো আমরা এই ইয়েটাকে সিলেক্ট করে দেবো, আমরা কেমন টাইপের ভেন্টিলেশন চাই। দূর থেকে যদি দেখি তাহলে এখানে একটা কি আছে, বডি ওয়েট। হ্যাঁ, ঠিক আছে, বডি ওয়েট, তার নিচে আছে হ্যাঁ কেজি এবং পাউন্ড, যেটাই হোক। তারপরে এখানে আবার মেল ফিমেল আছে। মেল ফিমেল থাকার ইয়াটা হলো যে কিছু কিছু ভেন্টিলেটর আছে যে আমরা যদি পেশেন্টের হাইট দেই, বডি ওয়েটটা সে ক্যালকুলেট করে নেয়, প্রেডিক্টেড বডি ওয়েট। অ্যান্ড মেলের জন্য প্রেডিক্টেড বডি ওয়েট একরকম একটু বেশি থাকে, ফিমেলের জন্য প্রেডিক্টেড বডি ওয়েট মানে একটু কম থাকে। হ্যাঁ, তো সেটা কি হাইটের উপরে। ঠিক আছে, তাহলে এখানে কথা হলো যে একটা পেশেন্টের যখন আমরা সেট করব, এই প্রেডিক্টেড বডি ওয়েটটা সেট করব। ঠিক আছে, তাহলে প্রেডিক্টেড বডি ওয়েটটা কিসের উপরে নির্ভর করে হয়, হাইট, তাই না? এখন অন অ্যান অ্যাভারেজ বাংলাদেশের মানুষের হাইট সাড়ে পাঁচের মতো আর কি। তাহলে ওই মানে হাইট অনুযায়ী প্রেডিক্টেড বডি ওয়েট বা অ্যাকচুয়াল বডি ওয়েট আসে কত, 60 কেজির মতো। ফিমেল একটু কম আসবে, আর মেলে হলে 60 কেজি। ঠিক আছে, তাহলে 60 কেজি সেট আপ করা আছে, মানে এই যে জেন্ডার হিসাবে যে দেখা যাচ্ছে, হ্যাঁ, মানে 64 আসে। আমরা যদি একটু কমাই দিই, হাইট 160 দিলাম, তাহলে সে 63 নিয়ে নিল, অ্যাকসেপ্ট করে নিলাম। হ্যাঁ, তারপরে এখানে দেখি এই যে আমরা ভেন্টিলেশন টাইপটা কেমন দেবো, ইনভেসিভ মানে হলো এটা তো মেকানিক্যাল ভেন্টিলেটর, সে ইনভেসিভলিও দিতে পারে, নন ইনভেসিভলিও দিতে পারবে। ইনভেসিভ মানে হলো যদি পেশেন্টের বডিতে কোনো একটা ডিভাইস দিয়ে এটার ভেন্টিলেশনটা চালু হয়। হ্যাঁ, আইদার এন্ডোট্রাকিয়াল, ওর ইয়ের কাছে দাও, ওর কাছে দাও, তুমি শোনো, তোমার তো দরকার। তাহলে একটা হলো কি ইনভেসিভ, মানে আইদার এন্ডোট্রাকিয়াল টিউব থাকবে অথবা ট্রাকেস্টমি টিউব থাকবে। হ্যাঁ, তাহলে ইনভেসিভ কিছু একটা ইনভেশন করা আছে বডিতে। আর একটা হচ্ছে কি নন ইনভেসিভ। নন ইনভেসিভ হলো যে আমরা অনেক সময় মাস্ক দিয়ে দিতে পারি, নন ইনভেসিভ ভেন্টিলেশন। ঠিক আছে, মানে মাস্ক থাকবে। ঠিক আছে, তারপরে হলো হাই ফ্লো অক্সিজেন থেরাপি, যে এটা আলাদা একটা
মানে ফরম্যাট যেখানে ফ্লোটা অনেক বেশি, অনেক সময় পেশেন্টের মানে কি থাকে, ডিমান্ড বেশি থাকে, ফ্লো বেশি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হাই ফ্লো অক্সিজেন থেরাপি দিতে পারি। আমরা কোভিডের পর থেকে এই ব্যাপারটা খুব বেশি আমরা কি অ্যাডাপ্টেড বা জানি হাই ফ্লো অক্সিজেন থেরাপি। নর্মালি আমরা যখন মানে ফ্লো দেই এনআরএম দিয়ে হাইয়েস্ট কত দিতে পারি, 15, কিন্তু এর বেশি যদি দরকার হয় তখন আমরা পারি না, তখন আমাদের এগুলো লাগে হাই ফ্লো অক্সিজেন থেরাপি। হ্যাঁ, কিছু কিছু ভেন্টিলেটর সেট আপ থাকে যে 60, 80, 90, 100 থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ভেন্টিলেশন টাইপ এই যে ইনভেসিভ সিলেক্ট করা হলো, নন ইনভেসিভ হইতে পারে, ইনভেসিভ হইতে পারে। ফেস মাস্কে না, ওটা নন ইনভেসিভ ভেন্টিলেশনের জন্য আলাদা মাস্ক থাকে, ঠিক আছে, এনআইভি মাস্ক বলে, ঠিক আছে, আর ফেস মাস্ক তো আলাদা ইস্যু। আচ্ছা, তাহলে এখানে আমরা নিব কি অ্যাসিস্ট কন্ট্রোল আছে, এসি মানে অ্যাসিস্ট কন্ট্রোল, এসআইএমবি হলো সিমালটেনিয়াস ইন্টারমিডিয়েট ম্যান্ডেটরি ভেন্টিলেশন, স্পন্টেনিয়াস, তারপর বাই লেভেল, ঠিক আছে। এই ইনভেসিভের আন্ডারে এগুলো হইতে পারে। আবার আমরা যদি নন ইনভেসিভ চাপ দিই, দেখি এখানে কি আছে, অ্যাসিস্ট কন্ট্রোল, হ্যাঁ, মানে এগুলো আবার মানে এক্সট্রা ফাংশনিং, ঠিক আছে। আমরা নন ইনভেসিভ দিয়েও কন্ট্রোল ভেন্টিলেশনের মতো চালাতে পারি, কিন্তু নন ইনভেসিভ দিয়ে আসলে অ্যাকচুয়ালি হবে কি বাইপেপ বা সিপেপ বা স্পন্টেনিয়াস, ঠিক আছে। আর এইখানে যদি দেখি হাই ফ্লোতে এগুলো কিছু নাই, কি আছে, দুইটা জিনিস, অক্সিজেন এবং ফ্লো, ঠিক আছে। এই যে ফ্লোর চিহ্ন হলো এটা, বি দিয়ে উপরে একটা ডট, তাহলে ফ্লো লিটার এই যে সেট করা আছে, আমরা দেখি কত পর্যন্ত উঠে, 60, এটা হলো হাই ফ্লোর অক্সিজেন থেরাপির একটা প্রোটোকল যে 60, কিন্তু কিছু কিছু ভেন্টিলেটর আছে যেমন আমাদের ড্র্যাগারে আছে 100 পর্যন্ত দেওয়া যায়, ঠিক আছে। তাহলে আমাদের হলো এই যে এখানে অক্সিজেন, আমি এটাকে কত দিতে পারবো, লোয়েস্ট তো 21, 100 পর্যন্ত দিতে পারি। তাহলে আমরা যদি অ্যাকসেপ্ট করি তাহলে হাই ফ্লো অক্সিজেন থেরাপির জন্য এই মেশিন চালু মানে সেট আপ হইলো। আচ্ছা, আমরা যদি এখন ইনভেসিভে যাই, তাহলে ইনভেসিভে আমরা কি অ্যাসিস্ট কন্ট্রোল দিব নাকি এসআইএমবি দিব না স্পন্ট দিব? আমরা যখন একটা পেশেন্ট প্রথমে শুরু করব আমরা কন্ট্রোল ভেন্টিলেশনের কথাই চিন্তা করি, অ্যাসিস্ট কন্ট্রোল অথবা কন্ট্রোল, ঠিক আছে। এখন কন্ট্রোল আর অ্যাসিস্ট কন্ট্রোলের মধ্যে সামান্য একটু তফাৎ আছে। কন্ট্রোল মানে 100% মেশিনেই দিবে, আর অ্যাসিস্ট কন্ট্রোল হলো যে পেশেন্টের কিছুটা ইফোর্ট থাকতে পারে, হ্যাঁ, পেশেন্টের ইফোর্টটাকে মেশিন অনার করবে, মেশিন মানে সেটাকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। আমরা যদি পেশেন্টকে চাই যে সে কোনো রকম ব্রেথ নিবে না, তাহলে আমরা পেশেন্টকে ডিপ সেডেশন দিব, পেশেন্টকে মাসল রিল্যাক্সেশন দিতে পারি, স্পেশালি যখন পেশেন্ট মানে অপারেশন থিয়েটারে যখন সে জেনারেল অ্যানেস্থেসিয়াতে থাকে, তখন কি হয়, আমরা পেশেন্টকে মানে ডাউন করে রাখি, সিডেশন থাকে, মাসল রিল্যাক্সেশন থাকে, তার কোনো রকমের ইফোর্টই থাকে না, ঠিক আছে না। আমরা যখন ডেপথ অফ অ্যানেস্থেসিয়া বাড়াবো তত বেশি সে কী হবে, তার মধ্যে কোনো রেসপিরেটরি ড্রাইভ থাকবে না, ঠিক এরকম আমরা যে এখন এই আইসিইউর প্রেক্ষাপটে দেখা যায় যে আমরা এত বেশি মানে ডিপ করি না, তাই না। পেশেন্টের কিছুটা ইফোর্ট থাকলে আমরা সেটাকে অনার করি, আমরা বুঝতে পারি যে তার মধ্যে ইফোর্ট আসতেছে এবং পেশেন্ট হয়তো শ্বাস নিতে পারলে আমরা চিন্তা করি যে পেশেন্টকে উইন করবো, মানে ভেন্টিলেটর থেকে ফ্রি করবো। তাহলে এটা গেল অ্যাসিস্ট কন্ট্রোল সিলেক্ট করলাম, পেশেন্ট যখন আসবে আমরা অ্যাসিস্ট কন্ট্রোলে দিব। এরপর হলো এই যে অ্যাসিস্ট কন্ট্রোলের মধ্যে আমরা এখন পিসি মানে প্রেশারের মধ্যে দিয়ে কন্ট্রোল করব নাকি ভলিউম দিয়ে কন্ট্রোল করব নাকি বিসি প্লাস, এটা এক্সট্রা। তাহলে ভলিউম কন্ট্রোলের মধ্যে হলে আমাকে ভলিউম সেট করে দিতে হবে, প্রেশার কন্ট্রোল হলে আমাকে প্রেশার সেট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে ভলিউম কন্ট্রোলের মধ্যে আমি নিলাম, তাহলে এখানে কি কি আসবে, এই প্যারামিটারগুলো ভলিউম কন্ট্রোল হোক প্রেশার কন্ট্রোল হোক সেট করতে হবে, 2-3টা প্যারামিটার চেঞ্জ হবে। আচ্ছা, আমরা একটু প্রেশার কন্ট্রোলে আগে দেখি। এই যে যেগুলো হলুদ হইলো এগুলো স্পেশাল সেট আপ, আর যেগুলো সাদা সাদা আছে এগুলো সবার জন্য সেম। একটু খেয়াল করি, হ্যাঁ, এই যে দেখো হলুদগুলো মানে এগুলো হলো সেট দিতে হবে, হ্যাঁ, যেমন এফ মানে ফ্রিকোয়েন্সি, রেসপিরেটরি রেট, প্রেশার কন্ট্রোলে যা ভলিউম কন্ট্রোলে তা, মানে এটা মোটামুটি দিয়ে দিতে হয়। আচ্ছা, এখন প্রেশার কন্ট্রোলে যে পিআই প্রেশার ডিউরিং ইন্সপিরেশন, ঠিক আছে। তাহলে এইটা আমি যা দিব মেশিন সেটা হাইয়েস্ট দিবে, এর কমও হইতে পারে বাট এর বেশি হবে না। তাহলে পি যদি আমি 15 দেই তাহলে এটা হলো আমি লিমিট করে দিলাম, এর বেশি প্রেশার সে দিবে না, ঠিক আছে। এখন এই প্রেশার কত থেকে শুরু করতে পারি বা হাইয়েস্ট কত যাব সেটা একটা কোশ্চেন, মানে এটার রেঞ্জটা কেমন হবে, মানে এটা নির্ভর করবে যে আমি কতটুকু টাইডাল ভলিউম দিতে চাচ্ছি।
আমরা ওই যে শুরুতে একটা টাইডাল ভলিউমের মানে বডি ওয়েট দিয়ে টাইডাল ভলিউম কিন্তু আমরা সেট করে আসছিলাম যে যত কেজি পার কেজিতে কতটুকু টাইডাল ভলিউম আমরা চিন্তা করি 6 to 8 10 ml হলো ওভার হয়ে যাবে 6 to 8 তাহলে 60 কেজি মানুষের জন্য টাইডাল ভলিউম কত হওয়া উচিত 360 থেকে 480 3 থেকে মানে 360 থেকে 480 এই রেঞ্জের মধ্যে থাকতে হবে ঠিক আছে তাহলে এই প্রেসারের সাথে টাইডাল ভলিউমের একটা সম্পর্ক আছে মানে পজিটিভ কোরিলেশন যত আমি ইন্সপিরেটর প্রেসার বাড়াবো টাইডাল ভলিউম বেশি যাবে ঠিক আছে এখন আমার রেঞ্জ হলো 360 থেকে 480 এখন যে প্রেসার দিলে মানে ডিউরিং ইন্সপিরেশন ওই টাইডাল ভলিউম অ্যাচিভ হবে তাহলে আমি ওইটাতেই রাখবো ঠিক আছে এখন যদি আমি অ্যাভারেজ বলি যে 420 তাহলে যদি আমার প্রেসার মনে হয় 10এই হয়ে যাচ্ছে তাহলে আমি 10-এর মধ্যেই রাখবো যদি সেটা অ্যাচিভ করতে গেলে আমাকে বেশি উঠতে হয় তাহলে আমি বাড়াবো এখন কত বাড়াবো সেটা বাড়াবো এই যে পি ইন্সপিরেশন প্লাস পিপের ব্যাপার একটা আছে পিপ এই দুইটার যোগফল যাতে অবশ্যই 30 বা তার নিচে থাকে দূর থেকে দেখা যায় কিনা পিপ কোনটা আচ্ছা আমি যখন মানে প্রেসার দিব প্রেসার ডিউরিং ইন্সপিরেশন কত সেট করব আমি লোয়েস্ট থেকে হাইয়েস্ট যেতে পারি হ্যাঁ লোয়েস্ট দেখলাম আমি 10 দিয়ে শুরু করলাম যদি 10 দিয়ে দেখি যে আমার টার্গেট বা অ্যাচিভেবল মানে টাইডাল ভলিউম অ্যাচিভ করে যায় তাহলে মানে সেটাতেই রাখবো 10 দিয়ে যদি হয় তাহলে 10ই রাখলাম মানে টাইডাল ভলিউমটা দেখবো মানে দিব প্রেসার কিন্তু আমার এটা মানে মনিটরিংয়ের অংশ হবে টাইডাল ভলিউম যদি টাইডাল ভলিউম দেখি যে 420-এর মধ্যে বা অন অ্যান অ্যাভারেজ 420-এর আশেপাশে আছে তাহলে ঠিক আছে আমি আর বাড়ানো কমানোর দরকার নেই ঠিক আছে এখন আমি দেখলাম যে না হচ্ছে না 200 হচ্ছে 220 হচ্ছে তাহলে আমি পিআই মানে প্রেসার ডিউরিং ইন্সপিরেশন বাড়ায় কত যাব যাতে এই পিআই এবং পিপ দুইটার যোগফল যাতে 30-এর বেশি না যায় আমি যদি পিপটাকে স্টেবল রাখি মানে ফিক্সড ধরে নেই 5 তাহলে আমি পিআই 25 যেতে পারবো এখন আমার কোনো কারণে পিপও বেশি দিলাম কোনো কারণে পিপও বেশি আসে একটা পেশেন্টের সাপোজ কথার কথা 8 আছে তাহলে আমার পিআই কত যাইব 22 কিন্তু দুইটার যোগফল অবশ্যই 30-এর নিচে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এটা গেল প্রেসার কন্ট্রোল এই জন্য এটা বলা হচ্ছে যে মানে এই যে আমি প্রেসার দিব এই প্রেসারের উপরে মেশিন দিবে না এটা হলো কন্ট্রোল করবে এই জন্য নাম হলো প্রেসার কন্ট্রোল হ্যাঁ এর সাথে আরও কিছু জিনিস যেগুলো অটো মানে সব ব্যাপারে সেট করতে হবে সরি এই FiO2 একটা পেশেন্টের আমরা শুরুতে কত দেব সব পেশেন্ট 100 যেই ডিজিজেরই হোক যে প্যাথোলজিরই হোক আমরা 100 দিয়ে শুরু করব এরপরে আমি দেখে কমাবো তাই না কি দেখব আর্টেরিয়াল ব্লাড গ্যাসে PO2 দেখব আর পালস অক্সিমিটারে SpO2 দেখব আমার টার্গেট SpO2 94 ঠিক আছে এবং কিছু ডিজিজের জন্য আবার কম হইতে পারে যেমন ARDS COPD 88 হইলো এনাফ ঠিক আছে যদি COPD ARDS না থাকে স্পেশালি যদি নিউরোর কেস হয় নিউরো ট্রমা তাহলে 94 এর উপর 94 বা 5 বা এর উপরে রাখবো আর কি 94 এর নিচে থাকা যাতে না থাকে ঠিক আছে তাহলে আমি FiO2 কত রাখবো ডিপেন্ড করবে আর্টেরিয়ালে অক্সিজেন কেমন এবং SpO2 কেমন ঠিক আছে আচ্ছা তারপরে হলো ফ্রিকোয়েন্সি অফ রেসপিরেশন বা রেসপিরেটরি রেট নর্মাল 12 থেকে 18 বা 10 থেকে 20 এই রেঞ্জে রাখা ঠিক আছে তারপরে এখানে টিআই আছে একটা কথা টাইম ডিউরিং ইন্সপিরেশন এখন আমি যখন সেট করে দিব রেসপিরেটরি রেট 20 দিলাম তাহলে অটোমেটিক একটা জিনিস সেট হয়ে যায় যে প্রতি মিনিটে 20টা তাহলে কতক্ষণ পর একটা ব্রেথ আসবে 3 সেকেন্ড পর ঠিক আছে তাহলে অনেক সময় এগুলো অটো সেট হয়ে যায় এখানে কয়েকটা জিনিস একসাথে হয় ফ্রিকোয়েন্সি মানে টাইম ডিউরিং ইন্সপিরেশন এবং মানে ভলিউম কন্ট্রোলের সাথে ফ্লো আমরা একটু ভলিউম কন্ট্রোলটা দেখাই এই যে একটা নিচে দেখি এখানে কিন্তু এই যে আছে কি বলে 1:6 আই রেশিও কারণ হলো কি যে টাইডাল ভলিউম কম দেওয়া 170 দেওয়া টাইডাল ভলিউম আচ্ছা এখন আমি 170 এর জায়গায় কথার কথা যদি 500 দেই টাইডাল ভলিউম তাহলে কে আগে যাবে কার
মানে টাইডাল ভলিউমটা ভিতরে আগে ঢুকে যাবে। মানে কার জন্য টিআই কম লাগবে, টাইম ডিউরিং ইন্সপিরেশন। মানে একটা পেশেন্টের টাইডাল ভলিউম দেওয়া 170, আর একটা পেশেন্টের টাইম মানে টাইডাল ভলিউম দেওয়া 500। কার কার জন্য টিআই মানে টাইম ডিউরিং ইন্সপিরেশন বা টাইম ফর ইন্সপিরেশন কম লাগবে 170, যে কারণে আই রেশিও দেখাচ্ছে 1:6। মানে ইন্সপিরেটরি টাইম অল্প কিন্তু এক্সেলেশন টাইম বেশি পাচ্ছে সে এই ফ্রিকোয়েন্সির জন্য। 20-র জন্য যেহেতু আমি 20 ফিক্স ধরি, এখন আমরা দেখি এখানে যদি এটা বাড়াই দেখি কি চেঞ্জ হয়। আমরা কত করব, সরি রেশিও কমে আসতেছে, মানে এক্সেলেশন টাইম কমে আসতেছে। রেশিও মানে কমা মানে কি, এক্সেলেশন টাইম কমা, অপোজিট ভাবে টিআই। আমরা কত রাখতে চাই টাইডাল ভলিউম, আমরা যদি 460 করি মানে করলাম দেখছি অটোমেটিক টাইম 1:2 এর মধ্যে চলে আসছে, এটাই তো নর্মাল। ঠিক আছে, এখন টাইডাল ভলিউম কম হলে আই রেশিওটা মানে আই রেশিও বলতে কি মানে এক্সেলেশন টাইম বেশি হয়, আমরা এটা অ্যাকসেপ্ট করলাম। এখন এখানে দেখেন যে পাশে এই যে বি ম্যাক্স মানে ফ্লো লিটার পার মিনিট, এটার সাথে আই রেশিওর একটা সম্পর্ক থাকবে। তাহলে ফ্লো, টাইডাল ভলিউম এবং রেসপিরেটরি রেট এই তিনটা একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। কেন? কারণ আমি কোনো একটাকে ফিক্স রাখলে বাকি দুইটা চেঞ্জ হবে। এই তিনটার মধ্যে দুইটা মানে একটা যদি ফিক্স করি বাকি দুইটা চেঞ্জ হয়ে আই রেশিওটা মেনটেন করার চেষ্টা করে। হ্যাঁ, তাহলে আমরা এই এখন এটা তো 1:2 হলো। আমি যদি এখন ফ্লো বাড়াই কমাই, ফ্লো বাড়ালে কি হবে, কোনটা বাড়বে বা কোনটা কমবে? ফ্লো 50-এর জায়গায় 80 করলাম, না আই তিনটার মধ্যে সম্পর্ক, তিনটার মধ্যে রেসপিরেটরি রেট, ফ্লো, টাইডাল ভলিউম এবং হ্যাঁ রেশিও বললে অনেক সময় প্যাচ লাগে, আলাদা আলাদা করার চিন্তা করেন। যে আমি ফ্লো বাড়াই দিলাম, টাইম ফর ইন্সপিরেশন কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। দুইটা জিনিস মনে রাখি যে টাইডাল ভলিউম মানে যেই হোক, আমি যদি সেইটাকে জ্বরের বেগে দেই আর একটা যদি অল্প বেগে দেই, যেটা বেশি জোরে যাবে তাহলে তো অল্প সময়ে পুরা বাতাসটা ঢুকে গেল। তাহলে আমি ফ্লো বাড়াই দেওয়া মানে কি, স্পিড বাড়াই দিলাম, গতি বাড়াই দিলাম, তাহলে টিআই মানে ইন্সপিরেটরি টাইম কম লাগবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্সেলেশন টাইম বেশি হবে, মানে ইন্সপিরেটরি টাইম কমে যাবে, এক্সেলেশন টাইম বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি হয় ঘটনা। 60 করলাম, এক্সেলেশন টাইম বাড়লো, আমরা যেটা করি সিইউপিডির জন্য। এই যে আচ্ছা এটা আসতেছি, তাহলে বোঝা গেল অতটুকু। তাহলে আমরা ফ্লো সেট করব কত, এভারেজ মানে 40 থেকে 80, এভারেজে 60। ঠিক আছে, আর ফ্রিকোয়েন্সি তো বললাম 12 থেকে 18 বা 10 থেকে 20। টাইডাল ভলিউম বললাম কত, 360 থেকে 480, ফ্লো হলো 440 থেকে 80, এভারেজে 60। ঠিক আছে, আচ্ছা এই ভলিউম কন্ট্রোলের সময় ফ্লোটা আসে, আমরা প্রেসার কন্ট্রোলের সময় ফ্লো থাকে না। হ্যাঁ, ঠিক আছে, এই যে আবার দেখি, মানে ভলিউম কন্ট্রোলের সময় এটা আসে। হ্যাঁ, প্রেসার কন্ট্রোলের সময় ফ্লো থাকে না, কারণ ফ্লোর মানে ভলিউম এবং ফ্লো মানে একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। আমি যে টাইডাল ভলিউম দিতে চাই সেটা ফ্লোর মাধ্যমে যাবে, এই কারণে আর কি। যেমন প্রেসারের সময় প্রেসার দিয়ে টাইডাল ভলিউম যাচ্ছে, এখানে ফ্লো নাই, ফ্লোর ব্যাপার নাই, ফ্লো ইন্ডিপেন্ডেন্ট, আর এখানে ফ্লো ডিপেন্ডেন্ট।
অতটুকু বোঝা গেছে সেটআপটা? আচ্ছা আমি আবার বলি, আমরা যখন প্রেসার কন্ট্রোলে যাব তাহলে প্রেসার সেট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভলিউম কন্ট্রোলে গেলে টাইডাল ভলিউমের সেটআপটা ইম্পর্টেন্ট। এখানে তাহলে ফ্লোর কথা কখন আসবে? যদি আমরা ভলিউম কন্ট্রোল দিই। প্রেসার কন্ট্রোলে ফ্লোর কথা আসবে না। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা সেট আপ দিলাম, হ্যাঁ, দেখে দেখে, মানে এই সেট আপটাই এখানে দেখাচ্ছে, ঠিক আছে? মানে এখানে যেটা দিব এটা দেখাচ্ছে। এখন আমরা ক্লোজ করে দেই। তাহলে এটা হলো আমি সেট করে দিলাম, আর এখানেও কিছু প্যারামিটার দেখাচ্ছে। এটা হলো আমি দিলাম, আর এটা হলো মেশিন থেকে কেমন ইনপুট আসতেছে। আমরা একটু মনে রাখি, দেখি কি কি আছে এখানে। ফ্রিকোয়েন্সি 20, পিআই 15, পি 5, তাহলে দুইটা মিলে 20 হবে। এগুলো আছে, আমরা এইখানে দেখি। এটা সেট করে দেওয়া, আর এটা মানে পেশেন্টের লাং মেকানিক্স অনুযায়ী যেটা প্রতিফলন পাচ্ছে সেটা, হ্যাঁ। পি পিক, তারপরে টাইডাল ভলিউম, হ্যাঁ, এটা হলো এক্সাল টাইডাল ভলিউম। আমরা দিছি এটা কি প্রেসার কন্ট্রোলে আছে। এক্সাল টাইডাল ভলিউম হলো কত? 292। মানে আমাদের টার্গেট পূরণ হলো? হয় নাই। তাহলে কি করব এখন? কি বাড়াবো? যেহেতু প্রেসার কন্ট্রোলে আছে, প্রেসার বাড়াবো, তাই না? এখানে প্রেসার বাড়ালে তো ইন্সপিরেটরি এক্সপিরেটরি রেশিওটা, ইন্সপিরেশন এক্সপিরেশনের রেশিওটাও তো চেঞ্জ হবে। না, প্রেসার কন্ট্রোলে সে রেশিও নাই। রেশিও আসবে ফ্লো ভলিউমের সময়। এখন কত হলো? 460 টার্গেট, ঠিক আছে না? তাহলে আমি পি বাড়াইলাম, বেড়ে গেল। এটা আবার মনে হচ্ছে যে একটু বেড়ে যাচ্ছে, বা না বাড়ে না, সেটা 480 পর্যন্ত। এখন আমি মনে করলাম যে আরেকটু কম রাখবো, 420-এর গড়ের ভিতরে রাখবো। তাহলে এটা কমাই দিলাম, কমাই দিই। পেশেন্ট তো নাই স্যার, আউটপুট কোথা থেকে আসতেছে? এই যে টেস্ট লাং, এটা দেখো নাই, টেস্ট লাং। তাহলে 411, তাহলে অ্যাচিভেবল, মানে একেবারে অ্যাভারেজের মধ্যে আছে, তাই না? এখন আমি কোনো কারণে জানি না বা মেশিন খেয়াল করি নাই। এটা কিন্তু দেখাচ্ছে পিক, মানে হাইয়েস্ট কত প্রেসার তৈরি হচ্ছে। 28 আর 5-এ 28 আর 5-এ কত? 33, 34 দেখাচ্ছে, মানে 33-এর নিচেই থাকার কথা। টাইডাল ভলিউম কত হচ্ছে? 700, হ্যাঁ। এবং এই যে মেশিন অ্যালার্ম দেওয়া শুরু হচ্ছে, কিন্তু এই যে শুরু হচ্ছে সাউন্ড দেওয়া। কি দিচ্ছে অ্যালার্ম? আমরা এখানে দেখতে পারি, অথবা এখানে দেখতে পারি। রেড অ্যালার্ম দিচ্ছে, মানে এটাকে এখনই ইন্টারভেন করতে হবে। ও সরি, পিক প্রেসার তো আছে এখানে, দেখি এই যে পি আমরা দিছিলাম কত এখানে? 28, এখানে দেখাচ্ছে কত? তাহলে এই 34 কোত্থেকে হইলো? দিলাম তো 28। এই যেটা বললাম না, পিপ যোগ হবে। আমি দিলাম 28, বাট পিপ সহ এখানে আসবে। এই প্রেসারটা পিপের উপরে। এন্ড পিপ কি জিনিস? পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসার। আচ্ছা, তাহলে মেশিন অ্যালার্ম দিচ্ছে। এখন আমাকে এখানে দেখাচ্ছে কি বেশি, যে এক্সাল টাইডাল ভলিউম বেশি, ঠিক আছে? এখন এক্সাল টাইডাল, এখন প্রেসার, এখানে তো কোনো টাইডাল ভলিউমের সেটআপ নাই। তাহলে আমরা কি করব? আমরা জানি যে এটার কারণে টাইডাল ভলিউম বেশি হয়, তাহলে এটা কমাবো। তাহলে এখন কমে গেল কিন্তু সাথে সাথে। 16 আর 5-এ 21 দেখাচ্ছে, হ্যাঁ। এখানে দুইটা জিনিস দেখাচ্ছে, পিক প্রেসার ডিউরিং, মানে পিক, আর এগুলো পি অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, ঠিক আছে? পি অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, এটা আরেকটা নাম হলো প্লাটু প্রেসার।
ঠিক আছে, পি অ্যাট দ্য এন্ড অফ Inspiration. ইন্সপিরেশন, এটা হলো প্লাটো প্রেশার। আর পিপ কি জিনিস? পিপ এই যে এটা, Positive and expiratory pressure. তাহলে একটা হলো অ্যাট দ্য এন্ড অফ এক্সালেশন আর একটা হলো অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, তাই না? ঠিক আছে, তাহলে এই প্লাটো প্রেশার হলো অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশনে অ্যালভিউলের মধ্যে কতটুকু প্রেশার ক্রিয়েট হচ্ছে সেটা, আর পিপ হলো অ্যাট দ্য এন্ড অফ এক্সালেশন, এক্সালেশনের পরেও কতটুকু প্রেশার রয়ে গেছে। রয়ে গেছে সেটা হলো পিপ। কিন্তু পিপ হলো একটা মিসনোমার, যদিও তার নামটা হলো কি অ্যাট দ্য এন্ড অফ এক্সালেশন, যে এক্সালেশনের পরে যত প্রেশার থাকে সেটা, তার মানে কি ইন্সপিরেশনের সময় প্রেশার নাই? এটা নাই, আছে, কিন্তু নাম বলতেছে অ্যাট দ্য এন্ড অফ এক্সালেশন, কিন্তু বেসিক্যালি এটা অলওয়েজ থাকে, সবসময় সব সময় থাকে। ঠিক আছে, ইন্সপিরেশনের সময় থাকবে, এক্সালেশনের সময় থাকে, অলওয়েজ থাকে। ঠিক আছে, তাহলে ইন্সপিরেশনের সময় এই প্রেশারটা ডিউরিং ইন্সপিরেশন আমরা যেটা দিব সে যোগ হবে, তাহলে পিপ অলওয়েজ এর সাথে ইন্সপিরেশনের সময় যেটা দেই সেটা যোগ হয়, তাহলে 5 আর 16 মিলে 21 হচ্ছে। ঠিক আছে, এখন যেহেতু প্রেশার কন্ট্রোলে, তাহলে মানে এটা আমরা বললাম কি অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, তাহলে অ্যাট দ্য বিগিনিং অফ প্রেশার নাই, এটার নাম হলো অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, তাহলে অ্যাট দ্য বিগিনিং অফ ইন্সপিরেশন নাই প্রেশার আস, তাই না? তাহলে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্রেশার যেটা, এটা হলো পিক, সর্বোচ্চ মানে শুরুটা। ঠিক আছে, তাহলে শুরু তো 21, শেষও 21, তাহলে শুরু এবং শেষ সে মেনটেন করতেছে, এই জন্য নাম হলো প্রেশার কন্ট্রোল। দুইটা একই সেম লেভেলে রাখবে, শুরুতেও বাড়তে দিবে না, শেষে তো আছেই, তাহলে এই জন্য নাম হলো প্রেশার কন্ট্রোল। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি ইয়াতে যাই, ভলিউম কন্ট্রোলে যাই, কি দেখি কি হয়। আচ্ছা, তাহলে আমরা ওইখানে বললাম প্রেশারের কন্ট্রোলের কথা, এখানে আমরা বলবো ভলিউম কন্ট্রোল, তাই না? তাহলে আমরা 420 দিচ্ছি, এখানে 498 দিলাম, 20 বের হচ্ছে 500, অনেক, তাই না? আমরা নাম বললাম কি ভলিউম কন্ট্রোল, কিন্তু কন্ট্রোল তো হচ্ছে না, হচ্ছে প্রেশার কন্ট্রোল, যেরকম প্রেশার একেবারে টাইটলি রেগুলেটেড হয়েছে, এখানে তো হচ্ছে না, তাহলে এটাও মিসনোমার। ভলিউম কন্ট্রোল আসলে কন্ট্রোল হয় না, ঠিক আছে, মানে কম বেশি হবে। তাহলে এটা নামের মধ্যে যদি আমরা ভলিউম কন্ট্রোল বলি ভুল বলা হয়। ঠিক আছে, তাহলে ভলিউম দিচ্ছি 420, বের হচ্ছে 500, তাহলে কন্ট্রোল হচ্ছে না। আচ্ছা, তাহলে এটা একটা পোর্শন বাদ গেল। এখানে আমরা দেখি ওইটার মধ্যে দেখছিলাম যে পিক প্রেশার এবং প্লাটো প্রেশার সেম ছিল, এখানে কিন্তু পার্থক্য আছে, তাই না? তাহলে পিক হলো 26, মানে যেটা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্সপিরেশন, আর এটা হলো 24। তাহলে এই দুইটা কার উপরে নির্ভর করতেছে? কার উপরে নির্ভর করতেছে? তাহলে আমাদের একটারও একটা টার্গেট থাকবে যে আমরা এটা কতর বেশি হইতে দিব না। যেমন এটা যদি আমরা চিন্তা করি প্লাটো প্রেশার, তাহলে এটা আমরা 30-এর উপরে হইতে দিব না। প্রেশার কন্ট্রোলের সময় যেমন বলছিলাম যে পিআই এবং পিপ মিলে, এখন তার পিআই নাই, এখানে আছে কি টাইডাল ভলিউম আর পিপ। ঠিক আছে, তাহলে এইখানে এই পিপ এখানেও বাদ যাবে, হ্যাঁ, থাকবে হলো টাইডাল ভলিউম। তাহলে টাইডাল ভলিউমের সাথে এই মানে প্লাটো প্রেশারের সম্পর্ক, টাইডাল ভলিউম যত বেশি তার তো বেশি হবে। কেন? কারণ টাইডাল ভলিউমটা গিয়ে কোথায় যাচ্ছে? এলভিউতে ভলিউম হিসেবে যাচ্ছে, কিন্তু তৈরি করতেছে প্রেশার, যাচ্ছে ভলিউম হিসেবে কিন্তু প্রেশার ক্রিয়েট করতেছে। তাহলে যত বেশি ভিতরে আমরা ভলিউম পাঠাবো তত বেশি ইন্টারনাল এলভিউলের ভিতরে প্রেশার ক্রিয়েট করবে। ঠিক আছে, এবং সেটা কখন? অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, মানে ইন্সপিরেশন শেষ, আর ইন্সপিরেশন মানে আর ফ্লোও নাই, টাইডাল ভলিউমও নাই, তখন সেটা কি প্লাটো প্রেশার হিসেবে হবে। তাহলে এটা টার্গেট হলো 30-এর নিচে রাখা। তাহলে আমরা একটু দেখি এটা বাড়ে কমে, আমরা বললাম কি টাইডাল ভলিউমের সাথে প্লাটো প্রেশার সম্পর্ক, আমরা দেখি একটু বাড়াই দেই।
সাথে একটু যদি টেস্ট লাংটা খেয়াল করি, কত ছিল আগে? 24 ছিল, তাহলে বাড়লো, আরো বাড়ালে আরো বাড়বে। তাহলে এটা আমাদের অনেক সময় টেস্ট লাং তো এগুলো আবার ফেটে যায় বেশি টাইডাল ভলিউম দিলে। দেখি কত পর্যন্ত নিতে পারে সে। এটাকে যদি আমরা অ্যালভিওলে চিন্তা করি, হ্যাঁ, এই রাবারের মতো জিনিসটা যদি আমরা অ্যালভিওলে যে চলে, হ্যাঁ 30 উঠে যাচ্ছে, অ্যালভিওলেটাকে রাবারের মতো চিন্তা করি, তাহলে রাবার যত টাইট হবে ভিতরে টাইডাল ভলিউম কি তত ডুববে? ডুববে না, কম ডুববে, বাট প্রেশার তৈরি হবে বেশি। এই রাবারটা যদি লুজ হয়, পাতলা হয়, থিন হয়, তাহলে অনেক বেশি পরিমাণ টাইডাল ভলিউম ডুববে, বাট প্রেশার কম। আমরা যখন বেলুন ফুলাই, কয়েক রকমের বেলুন আছে, কম দামি বেলুনগুলো পাতলা থাকে, অনেক বেশি পরিমাণ ফুলে যায় অল্প বাতাসে, হ্যাঁ। আর যেগুলো একটু মানে এক্সপেন্সিভ বেলুন, যেগুলো যে মানে জন্মদিনের জন্য করে, ওইগুলো অনেক বেশি মান প্রেশার দেওয়ার পরে কিন্তু ফুলে না, এবং এটা টাইটনেস থাকে একটা। এত হওয়া উচিত না, 400-600 দেখি 33 হয়ে যাচ্ছে, হ্যাঁ। মানে তার মানে এখন কিছুটা বোঝা গেছে, তাই না? টাইডাল ভলিউম বাড়াচ্ছি, প্লাটো প্রেশার বাড়লো, আমাদের এটা কি হলো, অ্যাকসেপ্টেবল রেঞ্জ পার হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটাকে কমাই, উল্টাটা করি এখন। পিপ সহ হইলো যোগ করব ইসের জন্য, প্রেশার কন্ট্রোলে। এই যে 228 করে ফেলছি, এটা অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন। এটা হলো মেশিন থেকে আসতেছে, আমরা পিপ যোগ করব আমি যখন দিব তখন হিসাব করব। এটা হলো লাং মেকানিক্সের অংশ, ঠিক আছে। মানে এটা থেকে আমি পিপ মাইনাস করে হিসাব করব সেটা না, মানে এটা যা দেখাবে সেটাকে আমি 30টাকে হাইয়েস্ট ভ্যালু ধরবো। আমি যখন প্রেশার কন্ট্রোলে ছিল, আমি সেট মেনুটাকে যোগ করছি, এখানে তো আমি সেট দেখবো না, আমি সেটের, এটা হলো ভলিউম আর এটা হলো প্রেশার, দুইটার মানে প্যারামিটার তো ভিন্ন, দুইটার ইউনিট তো আলাদা, দুইটাকে আমরা ইয়া করবো না, হ্যাঁ। আর এটাকে হিসাব করব যে লাং মেকানিক্সের ইয়াটার জন্য, হ্যাঁ। তাহলে টাইডাল ভলিউম 280, এখন প্লাটো প্রেশার দেখাচ্ছে কম, তাহলে আমি চাইলে, আমি যদি মনে করি যে টাইডাল ভলিউম বেশি দেওয়া দরকার, আমি দিতে পারবো। এখন কম টাইডাল ভলিউমে যদি কাজ হয়, বেশি টাইডাল ভলিউম দেওয়া দরকার আছে কিনা, তাহলে টাইডাল ভলিউম কখন বাড়াইতে হতে পারে? টাইডাল ভলিউমের সম্পর্ক হলো মিনিট ভেন্টিলেশনের সাথে। এই যে এটা হলো মিনিট ভেন্টিলেশন দেখাচ্ছে, হ্যাঁ, লিটার পার মিনিট, 6 লিটার, তাই না? আমরা যখন পেশেন্টকে লাইফ সাপোর্টে দেই বা ভেন্টিলেটরে দেই, তাহলে ইন্ডিকেশন থাকে কি রেসপিরেটরি ফেইলিওর, আইদার অক্সিজেন কম অথবা কার্বন ডাইঅক্সাইড বেশি, ঠিক আছে। তাহলে এই ভেন্টিলেটরের মাধ্যমে আমরা অক্সিজেনটাকে নর্মাল করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে আমরা অক্সিজেন নর্মাল করতে পারি কীভাবে? FiO2 বাড়াইলে অক্সিজেন বাড়ে, পিপ বাড়াইলে অক্সিজেন বাড়ে, ঠিক আছে, ইন্সপিরেটরি টাইম বাড়াইলে অক্সিজেন বাড়ে। 3টা প্যারামিটার আমার হাতে আছে, ঠিক আছে। তাহলে এটা একটা কোশ্চেন যে অক্সিজেনেশন আমরা কিভাবে বাড়াইতে পারি, যে একটা পেশেন্টের হাইপোক্সিয়া আছে, ভেন্টিলেটরই আছে, আমি কিভাবে এটাকে মডিফাই করতে পারি? যদি FiO2 বাড়াই, ফ্র্যাকশন বাড়াইলে অক্সিজেন বাড়বে, সিম্পল কথা। আমি যদি পিপ বাড়াই, তাও অক্সিজেন বাড়ে, কিভাবে বাড়ে? মেকানিজম না, প্রেশার তো এটা মানে পারসিস্টেন্টই থাকে, এটা বাড়া কমার কিছু নাই। তাহলে অ্যাট দ্য এন্ড অফ এক্সহেলেশন প্রেশার থাকে, ম্যাক্সিমাম এলভিওলিগুলো ইনফ্লেটেড থাকে, ডিফ্লেট হয় না, তাহলে রিজার্ভ ভলিউম বেশি থাকে, হ্যাঁ। ফাংশনাল ভাইটাল ক্যাপাসিটি যেটা, হ্যাঁ, রেসিডুয়াল ক্যাপাসিটি যেটা, সেটা বেশি থাকে, তাহলে অক্সিজেনেশন পেশেন্টের চলতে থাকে, তাহলে পিপ ওইভাবে ইয়া করে। আর ইন্সপিরেটরি টাইম যদি বেশি রাখি, তাহলে অনেকক্ষণ গিয়ে মানে ইনহেলেশন হয়ে অনেকক্ষণ দূরে থাকলো, মানে হাই FiO2 এয়ার, তাহলে বেশি পরিমাণে গ্যাস এক্সচেঞ্জ হবে, তাহলে 3ভাবে আমরা FiO2 মানে 3ভাবে আমরা অক্সিজেন বাড়তে পারি। এখন কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট করার মানে ইয়া হলো মিনিট ভেন্টিলেশন। তাহলে মিনিট ভেন্টিলেশনের আন্ডারে 2টা প্যারামিটার, একটা হলো টাইডাল ভলিউম, আরেকটা হলো রেসপিরেটরি রেট, ঠিক আছে। তাহলে 2টার মধ্যে ইফেক্টিভ হলো টাইডাল ভলিউম,
তাহলে টাইডাল ভলিউম আমি বাড়াবো, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম টাইডাল ভলিউম দিয়ে মানে যতটুকু বাড়ানো পর্যন্ত টাইডাল ভলিউম তার প্লাটো প্রেশার 30 নিচে থাকে ততটুকু বাড়াবো। এখন একটা পর্যায়ে দেখা যায় যে 30 ক্রস করতে পারবো না, টাইডাল ভলিউম আর বাড়ানো যাচ্ছে না। এরপরে ইয়াটা হলো এক্সেলেশন টাইম বাড়ানো যেতে পারে। আমরা এই অক্সিজেনেশনের জন্য বলছিলাম ইন্সপিরেটরি টাইম, আর কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউটের জন্য এক্সেলেশন টাইম, ঠিক আছে। So basically red bar like this carbon dioxide wash. আচ্ছা, এখন কথা হলো যে মিনিট ভেন্টিলেশনের আন্ডারে দুইটা না, একটা হলো রেসপিরেটরি রেট, টাইডাল ভলিউম, ঠিক আছে। এখন একটা সার্টেন লিমিট পর্যন্ত রেসপিরেটরি রেট বাড়লে মিনিট ভেন্টিলেশন বাড়বে, ঠিক আছে। এখন মিনিট ভেন্টিলেশন বলতে আমরা কি বুঝি, 1 মিনিটে কতটুকু বাতাস ঢুকবে বের হবে, তাই তো। এখন এই যে মানে আমরা যদি নিজেদের কথা চিন্তা করি, এই মিনিট ভেন্টিলেশনের একটা পোর্শন পর্যন্ত ডেড স্পেস ভেন্টিলেশন হয়, আর কিছু অংশ অ্যালভিউলার ভেন্টিলেশন হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হইতে গেলে কোনটা দরকার, অ্যালভিউলার ভেন্টিলেশন, মানে অ্যালভিউল পর্যন্ত বাতাস প্রবেশ করতে হবে, তারপরে সেটাও কার্বন ডাইঅক্সাইড নিয়ে বের হবে, ঠিক আছে। এখন মিনিট ভেন্টিলেশন টাইডাল ভলিউম যদি কম রেখে রেসপিরেটরি রেট বাড়ায়, তাহলে এটা কি হবে, শুধু উপরের দিকে শ্যালো ব্রিদিং হবে, তাই না, ডেড স্পেস ভেন্টিলেশন হবে। ইফেক্টিভ ভেন্টিলেশন করতে হলে আমাকে অ্যালভিউল পর্যন্ত পাঠাইতে হবে। তাহলে টাইডাল ভলিউম বেশি দিলে বেশি দূর পর্যন্ত পৌঁছাবে, অ্যালভিউলের লাস্ট পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে রেসপিরেটরি রেট বাড়ানোর চেয়ে টাইডাল ভলিউম বাড়ানো এবং এক্সেলেশন টাইমটাকে বাড়াই দেওয়াটা হলো কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউটের মেইন থিম, ঠিক আছে। এর মধ্যে কোনো কোশ্চেন মানে বোঝা গেল কি? আচ্ছা, আমরা সবই বললাম, বাকি হলো ফ্লো। হ্যাঁ, এই দুটোর পার্থক্য কত? আচ্ছা, প্রেশার কন্ট্রোল বলছিলাম কি যে ডিউরিং মানে ইন্সপিরেশনের শুরু এবং শেষ একই রকম থাকে, এই জন্য নাম হলো প্রেশার কন্ট্রোল। যদি ভলিউম কন্ট্রোলে থাকে, আমরা একটু গ্রাফ দেখি তাহলে আমরা একটু বুঝতে পারবো। এই যে পি দিয়ে প্রেশার, এটা ফ্লো, এটা ভলিউম, ঠিক আছে। প্রেশার কন্ট্রোলে আছে তো, এই যে সরি, এই যে প্রেশার কার্ভ, এটা হাইয়েস্ট প্রেশার, যেটা এই যে এরকম ফ্ল্যাট হয়ে আছে, প্রেশার বাড়লো বেড়ে একটা মানে স্ট্যাটিক পর্যায়ে আছে, ঠিক আছে। আমরা সেম জিনিসটা একটু ভলিউম কন্ট্রোলে দেখি, প্রেশার কার্ভটাই দেখবো আমরা, জাস্ট কিছু না। একটু তির্যক হয়েছে, ওইটা যেরকম ফ্ল্যাট ছিল, মানে তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমরা একটু বড় করতে পারি না প্রেশার এবং ভলিউম। এই যে দূর থেকে যদি দেখি, এই যে প্রেশার লেখা আছে, হ্যাঁ, তাহলে একটা শুরুতে পিক, তারপরে আরেকটা, হ্যাঁ, এই দুইটা মধ্যে এটা হলো পিক প্রেশার, আর এটা হলো এটা ইন্সপিরেশনের শুরু। এই সবুজের লাস্ট পর্যন্ত হলো ইন্সপিরেশন, এই হলুদ থেকে এক্সেলেশন শুরু, হ্যাঁ। তাহলে এখান থেকে এই সবুজ হলো ইন্সপিরেশন শুরু, এখান পর্যন্ত ইন্সপিরেশনের টাইম। তাহলে ইন্সপিরেশনের শুরুটা হলো আমরা বলছিলাম কি যে পিক প্রেশার, তাহলে এটা হলো পিক প্রেশার এবং এটা হলো অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, এটা হলো প্লাটো প্রেশার, ঠিক আছে। তাহলে এখানে এইখানের মধ্যে আর এখানের মধ্যে ডিফারেন্স হবে কখন, ভলিউম কন্ট্রোলে না প্রেশার কন্ট্রোলে? ভলিউম কন্ট্রোলে। প্রেশার কন্ট্রোলে পিক প্লাটোর সমান আমরা কন্ট্রোল করে দিছি, আর এখানে দুইটার মধ্যে ডিফারেন্স তৈরি হয়, ইউজুয়ালি 5 বা 5 এর কম থাকবে, হ্যাঁ। তাহলে এখানে আমাদের কত ছিল, পেশেন্টের লাং মেকানিক্সের যদি কোনো সমস্যা না থাকে এবং সার্কিট থেকে শুরু করে এই পর্যন্ত যদি সমস্যা না থাকে, 5-এর কম থাকবে, বা 5 কম থাকলে একরকমের সমস্যা হয়, বেশি থাকলে একরকমের সমস্যা হয়। তাহলে এখানে দেখাচ্ছে 27 এবং 18, ডিফারেন্স কত হয়, 9, একটু প্রবলেম আছে। এখন দেখতে হবে কম্পারেটিভলি কে বেশি। যদি পিক প্রেশার বেশি হয় তাহলে শুরুতে সমস্যা, তাহলে কি শুরুটা কখন, যখন যাচ্ছে বাতাস,
তাহলে যখন যাচ্ছে তাহলে কোথাও সে বাধাগ্রস্ত হচ্ছে, বাধাগ্রস্ত হওয়ার কারণে পিক প্রেশার বাড়ে, মানে মানে এটা অনেকটা আমরা মনে করতে পারি ফ্রিকশন ফোর্স। পিক প্রেশারটা হলো ফ্রিকশন ফোর্স, মানে ঘর্ষণ বল। কোনো কিছু একটা যখন চলে তখন একটা ঘর্ষণ বল তৈরি হয় তার এগেনস্টে। তাহলে পিক প্রেশারটা হলো ওই রকম রেজিস্ট্যান্স বলি, বা আমরা অন্যভাবে বলতে পারি রেজিস্ট্যান্স ফোর্স। তাহলে এই সার্কিট দিয়ে যাচ্ছে যে যে একেবারে এলভিওলি পর্যন্ত যাবে, যত লার্জার এয়ারওয়েগুলো আছে সেগুলোতে প্রবলেম থাকতে পারে, টিউব ব্লক থাকতে পারে, টিউব বাঁকা হয়ে থাকতে পারে, এখানে এইচএমই ফিল্টার থাকে সেটা সয়েল থাকতে পারে, এন্ডোট্রাকিয়াল টিউব সাইজের থেকে কম, মানে অপটিমাম সাইজের থেকে কম, অথবা পেশেন্ট বাইট করে আছে, অথবা কিঙ্কিং হয়ে আছে, অথবা এন্ডোট্রাকিয়াল টিউব দেওয়ার পরে এরপর কি ব্রঙ্কাসগুলো স্পাজম মানে কনস্ট্রিকশন হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে এরকম পিক প্রেশার বেশি পাবে। ঠিক আছে। আর প্লাটুটা বলছিলাম কি আমরা অ্যালভিউলার প্রেশার, অ্যালভিউলি স্পেশালি অ্যালভিউলি, তাহলে অ্যালভিউলি প্লাস তার নিচে, মানে প্লাটো প্রেশারটা আমরা আরেকটা চিন্তা করতে পারি লাং কমপ্লেক্স, মানে যে পরিমাণ প্রেশার দিব সে পরিমাণে ফুলতেছে কিনা। আমি যে পরিমাণ প্রেশার দিব আমার অপটিমাম যদি ফুলে তাহলে তার কমপ্লেন্স ভালো, আমি অনেক বেশি পরিমাণে মানে প্রেশার দিচ্ছি সেই পরিমাণে টাইডাল ভলিউম যাচ্ছে না, সেই পরিমাণ টাইডাল, তাহলে সে ইনফ্লেটেবল না, সে ফুলতেছে না, তখন আমরা বলি কি যে তার কমপ্লেন্স খারাপ। ঠিক আছে। তাহলে এরকম অনেক বেশি প্রেশার দিয়েও ফুলে না। তাহলে তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে অ্যালভিওলিগুলি টাইট, তাই না, বা অ্যালভিওলির বাহিরে প্লুরাল ক্যাভিটিতে সমস্যা, অথবা ডায়াফ্রামের সমস্যা, অথবা ইন্ট্রা অ্যাবডোমিনাল সমস্যা, অথবা থোরাক্সের সমস্যা। হ্যাঁ, তাহলে একটা পেশেন্টের মানে অ্যালভিওলির কোনো ডিজিজ, লাং প্যারেনকাইমার ডিজিজ, তাহলে কী কী লাং প্যারেনকাইমার ডিজিজ আছে? নিউমোনিয়া, তাহলে লাং ফুলবে না, টাইট হয়ে গেছে, তাহলে প্লাটো প্রেশার বেশি দেখা যাবে। পালমোনারি ইডিমা, পানি জমছে, তাহলে ফুলবে না, ফুলবে না। প্লুরাল ইফিউশন বা নিমোথোরাক্স বা হেমোথোরাক্স, তাহলে কি হবে? পুরো লাংই তো কলাপস করে রাখতেছে, চাপ দিয়ে রাখতেছে, তাহলে কি হবে? প্লাটো প্রেশার বেশি হবে। পেটে অনেক প্রেশার, অ্যাবডোমিনাল হাইপারটেনশন, তাহলে লাং ফুলবে না, তাহলে প্লাটো প্রেশার বেশি দেখা হবে, তাই না? ঠিক আছে। চেস্ট ওয়ালে কোনো একটা ব্যান্ডেজ দেওয়া আছে, টাইট আছে, তাহলে কোনটা সমস্যা হবে? লাং ফুলবে না, তাহলে প্লাটো প্রেশার। ঠিক আছে। একটা পেশেন্টের সিওপিডি, সমস্যা কোথায়? সিওপিডি, প্লাটো প্রেশারের সমস্যা হবে? হবে না, তাহলে সিওপিডি এয়ারওয়েতে যাওয়ার সময়ই সমস্যা, তাহলে রেজিস্ট্যান্স বেশি হবে, তাহলে পিক প্রেশার বেশি দেখাবে। তাহলে আমরা যত আইসিইউ বা এসডিইউতে ডিজিজ পাই, ম্যাক্সিমাম কোন ডিজিজ পাই? মানে এই কয়েকদিনের এক্সপিরিয়েন্স কি বলে? লাং প্যারেনকাইমার সমস্যা বেশি, তাই না? সিওপিডি অ্যাজমা ছাড়া বাকি সব হইলো কি? লাং প্যারেনকাইমার ডিজিজ। নিউমোনিয়া বলি, এআরডিএস বলি, পালমোনারি এডিমা বলি, তাই না? তারপরে হাইড্রোথোরাক্স, নিমোথোরাক্স, হিমোথোরাক্স, যাই বলি সব লাং প্যারেনকাইমা। আচ্ছা, এখন দেখি ভলিউম কন্ট্রোলে পিক প্রেশার এবং প্লাটো 5 বা 5-এর নিচে আছে। তাহলে ওই সময় কম ছিল, কেন কম ছিল? পেশেন্ট অ্যালার্ম দিচ্ছিল কিন্তু, কারণ টাইডাল ভলিউম কম ছিল, 170 ছিল, তো যে কারণে প্লাটো প্রেশার কম দেখাচ্ছিল। আবার অ্যালার্ম দিবে, প্লাটো প্রেশার এখন আবার কমে যাবে। তাহলে দুইটা ডিফারেন্স। আমরা ধরে নিচ্ছিলাম যে 5 হওয়ার কথা, কিন্তু এইটা হলো মানে যে অপারেটর তার সেটআপের সমস্যার কারণে প্লাটো প্রেশার কম দেখাচ্ছিল এবং পেশেন্টের অ্যালার্ম দিচ্ছিল। তাহলে আমরা এইটা যখন নর্মাল করে দিলাম তখন কিন্তু এই যে প্লাটো প্রেশার নর্মাল হয়ে গেছে এবং দুইটা ডিফারেন্স এক হয়ে গেছে। ভলিউম কন্ট্রোলে বোঝা গেল। আমরা আবার গ্রাফ দেখাবো। একটু ডিফারেন্স আছে না, বেশি না, 2 বা 3 ছিল ডিফারেন্স, একটু কম রাখলে মনে হয় ভালো হবে। তাও বোঝা যাচ্ছে, তাই না? একটুই আছে। আমরা এটাকে প্রেসার কন্ট্রোলে যাই। এটা ছিল ভলিউম কন্ট্রোলের। হ্যাঁ,
এটা প্রেসার কন্ট্রোল একেবারে ফ্ল্যাট হয়ে গেছে, তাহলে শুরু এবং শেষ কন্ট্রোলে আছে, প্রেসার কন্ট্রোল আছে, এই জন্য নাম হলো প্রেসার কন্ট্রোল। হ্যাঁ, আচ্ছা, যখন কোনো একটা পেশেন্ট আসে এর মধ্যে আমরা প্রেসার কন্ট্রোল করে ফেলতে পারলাম, পিক প্রেসার, প্লাটো প্রেসার, আর ভলিউম কন্ট্রোলে আমরা পিক প্রেসার, প্লাটো প্রেসার আমরা কন্ট্রোল করতে পারি না, মানে এগুলো আপ অ্যান্ড ডাউন হচ্ছিল টাইডাল ভলিউম বাড়ানো কমানোর ফলে। হ্যাঁ, তো আমরা চাই কি পেশেন্টের লাং মেকানিক্সটা কেমন সেটা জানতে চাই, তাই না? তো এখন কোন সেট আপ দিলে আমরা তার লাং মেকানিক্সটা বুঝতে পারবো? ভলিউম কন্ট্রোলে তার পিক প্রেসার কত হয়, প্লাটো প্রেসার কত হয়, তাহলে আমরা লাং মেকানিক্স বুঝতে হবে, তাই না? তাহলে এই কারণে এই বেসিকটার কথা যদি মাথায় রাখি, তাহলে আমরা পেশেন্টকে শুরুতে কোনটা দিব? ভলিউম কন্ট্রোল। তাহলে ভলিউম কন্ট্রোল দিয়ে আমি তার লাং মেকানিক্স জানতে চাই, যে সে তার ভিতরকার লাংয়ের অবস্থা কী, তার প্লাটো প্রেসার কেমন হয়, তার পিক প্রেসার কেমন হয়। পিক প্রেসার বেশি পেলে এয়ারওয়ে রেজিস্ট্যান্স আছে, প্লাটো প্রেসার বেশি মানে তার কমপ্লায়েন্সের সমস্যা। আমি যদি শুরুতেই কন্ট্রোল করে দেই তাহলে অনেক কিছু আমার ওভারলুক হয়ে যেতে পারে, ঠিক আছে? আমি এক্সরে করা ছাড়া, আমি পেশেন্টের কোনো সিটি স্ক্যান করা ছাড়া বা চেস্ট ইমেজিং ছাড়া ভেন্টিলেটরে কি আমাকে মানে ইনফরমেশান দিবে যে একটা পেশেন্ট ভলিউম কন্ট্রোল দেওয়ার পরে প্লাটো প্রেসার 30-35 দেখাচ্ছে, তাহলে লাং কমপ্লায়েন্সের সমস্যা। তাহলে লাং কমপ্লায়েন্স কী কী কারণের সমস্যা, যেগুলো আমরা বললাম, তার নিউমোনিয়া, এআরডিএস, পালমোনারি এডিমা, লাং প্যারেনকাইমা প্লাস এক্সট্রা পালমোনারি যত, অথবা পিক প্রেসার বেশি দেখাচ্ছে, ভলিউম কন্ট্রোল দেওয়ার পরে পিক প্রেসার বেশি দেখাচ্ছে, তার মানে এয়ারওয়ে রেজিস্ট্যান্সের প্রবলেম। পেশেন্টের নিজস্ব হতে পারে অথবা মেশিন থেকে শুরু করে তার কোনো এয়ারওয়েতে প্রবলেম, ঠিক আছে? তাহলে ভলিউম কন্ট্রোল দিলে এই ইনফরমেশনগুলো আমি পেয়ে যাবো শুরুতে। আমি যদি প্রেসার কন্ট্রোলে দেই তাহলে অনেকগুলো জিনিস আমি ওভারলোক করে দিতে পারি বা আমার ইনফরমেশন আমি নাও পেতে পারি। তাহলে আমরা পেশেন্ট যখন সেট আপ দেবো, প্রথম হলো ভলিউম মানে কন্ট্রোল ভেন্টিলেশনে দিব, অ্যাসিড কন্ট্রোল বা কন্ট্রোল, এবং ভলিউম কন্ট্রোল দেবো, ঠিক আছে? আর FiO2 100 থাকবে, টাইডাল ভলিউম তার মানে প্রেডিক্টেড বডিটি অনুযায়ী, আর বাকি যে প্যারামিটারগুলো আছে সেগুলো অ্যাভারেজ বা রেঞ্জের মধ্যে রাখবো। তারপরে আমি ফলো আপ করবো যে কোন তার কতটুকু আমি বাড়াবো বা কমাবো, অ্যাডজাস্ট করবো, ঠিক আছে? প্রেসার কন্ট্রোল যেটা কখন দিব, মানে দেয়া লাগবে কখন দেওয়া লাগে? হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ভলিউম কন্ট্রোল থাকার পরে, হ্যাঁ, যে আমি প্রেসার কন্ট্রোল করতে পারতেছি না, টাইডাল ভলিউমও অ্যাচিভ হয় না, প্রেসার কন্ট্রোলও অ্যাচিভ হয় না। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে প্লাটো প্রেসার 30 হয়ে যায়, আবার 28 হয়, 30 হয়, 28 হয়, এরকম হচ্ছে। তখন আমি ওই মোর মানে প্রেসাইজলি কন্ট্রোল করার জন্য আমি প্রেসার কন্ট্রোল দিতে পারি, এক। 2 নম্বরে হলো অনেক সময় ভলিউম কন্ট্রোলে পেশেন্টের সাথে মেশিনের সিনক্রোনাস হয় না ঠিকমতো, অ্যাসিনক্রোনি হয় বেশি, তাহলে সেক্ষেত্রে আমি প্রেসার কন্ট্রোলে যেতে পারি, মানে প্রেসার কন্ট্রোলে সিনক্রোনাস হয় বেশি। আরেকটা হলো যে ভলিউম কন্ট্রোল আমরা বলছিলাম কি, যে ভলিউম কন্ট্রোল ফ্লোর মাধ্যমে মানে মডিফাই হয়, প্রেসার কন্ট্রোলে কিন্তু ফ্লোর ব্যাপার নেই। এখন অনেক সময় আমি ফ্লো 40 দিলাম, 60 দিলাম, কিন্তু পেশেন্টের ফ্লো এক এক সময় এক এক রকম হতে পারে। ভলিউম কন্ট্রোল হলো ফ্লো ডিপেন্ডেন্ট, ফ্লোর সাথে ভলিউম কন্ট্রোল সম্পর্কযুক্ত। আমি অনেক সময় পেশেন্টের ফ্লো স্টারভেশন হয়, মানে ফ্লো কম মনে হয়, ফ্লো বেশি হইতে পারে, তাহলে আমি সেই জিনিসটাকে যদি অ্যাভয়েড করতে চাই তাহলে আমি প্রেসার কন্ট্রোলে যেতে পারি। প্রেসার কন্ট্রোলে ফ্লোর কোনো ব্যাপার নাই, মানে ফ্লোর ইন্ডিপেন্ডেন্ট, সে ফ্লোটাকে নিজের মতো করে সেট হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে প্রেসার কন্ট্রোলের এই দিক দিয়ে অনেকগুলো মানে বেনিফিট আছে, যে সিনক্রোনাস হয় বেশি, এবং ফ্লোর ব্যাপার নাই, এবং পেশেন্টের এই ইগুলো যে মানে কন্ট্রোল, মানে প্রেসারের যেই সমস্যাগুলো হয় কন্ট্রোল করতে পারি, তাহলে বলিউড ট্রমা, ব্যারোড ট্রমা এগুলা মানে কম হয়। যে পেশেন্টের রেসপিরেশন হয়তো নিজে নিচ্ছিল, হুম কিন্তু আমি বুঝতেছি যে ফেলিয়ারের দিকে যাচ্ছে, হুম। ইনসুলেট করা হয়েছে। হুম। তো এখানে আইসিইউতে তো কাইন্ড অফ মাসল রিল্যাক্সেন্ট করে না। পেশেন্ট নিজে শ্বাস নিচ্ছে, তারপর সেটআপ অনুযায়ী ভেন্টিলেটর দিচ্ছে, ভলিউম কন্ট্রোলে বেশিরভাগ সময় হচ্ছে ভলিউম অনেক বেশি হয়, টাইডাল মিড ভেন্টিলেশন সেক্ষেত্রে এটা ইয়ে করা সেক্ষেত্রে ওই যে বললাম যে ভলিউম কন্ট্রোল বললো, কন্ট্রোল হয় না, তো এই যে দেখালাম তো ভলিউম কন্ট্রোলে ভলিউম কন্ট্রোল হয় না। এখন যদি দেখা যায় যে টাইডাল ভলিউম বেশি হচ্ছে, মিনিট ভেন্টিলেশন বেশি হচ্ছে, কারণ এখন পেশেন্ট কি টাইডাল ভলিউম বেশি নিচ্ছে না রেসপিরেটরি রেট বেশি নিচ্ছে সেটা দেখতে হবে।
এখন সেক্ষেত্রে যদি আমি ভলিউম কন্ট্রোলেই রাখতে চাই এবং পেশেন্টকে যদি সিনক্রোনাইজ করতে চাই, বা আমি চাই যে রেসপিরেটরি রেট মানে 12 বা 16টা থাকুক, আমরা কি করবো, তার রেসপিরেটরি রেট কমাইতে হবে। এখন এইখানে আমি রেসপিরেটরি রেট কমাই দিলাম, কিন্তু পেশেন্টের তো ব্রেইন ঠিক আছে আর তার রেসপিরেটরি ড্রাইভ ঠিক আছে, তাহলে আমি এখানে কন্ট্রোল করলে কন্ট্রোল হবে না, কারণ এটা কি অ্যাসিস্ট কন্ট্রোল মোড। ঠিক আছে, পেশেন্ট যদি শ্বাস নেওয়ার চেষ্টা করে মেশিন সেটা দিবেই, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, পেশেন্টকে সিডেট করতে হবে, ডাউন করতে হবে। তাহলে সিডেশনের ডোজ বাড়ানো, প্রয়োজনে মাসল রিল্যাক্সেন্ট ইউজ করা যদি আদার্স মানে প্যারামিটার মানে অ্যালো করে। ঠিক আছে, যে আমরা সিডেশন অবশ্যই আগে দিব, অ্যানালজেসিয়া দিব সবার আগে, তারপরে সিডেশন দিব, তারপর মাসল রিল্যাক্সেন্ট দিব যদি প্রয়োজন হয়। ঠিক আছে, এরপরও হচ্ছে না ভলিউম কন্ট্রোলে, আমি এগুলো মিনিট ভেন্টিলেশন বা এগুলো সেট করতে পারতেছি না, অ্যাসিনক্রনি হচ্ছে, আমি প্রেশার কন্ট্রোলে দিয়ে দেখতে পারি যে ওইটাতে সেট হয় কিনা। কিন্তু ভলিউম কন্ট্রোল থেকে প্রেশার কন্ট্রোল যে বেটার, এটা এরকমও না, কিন্তু এটা ইন্ডিভিজুয়ালাইজড হতে পারে। কিছু কিছু জিনিস আমি হয়তো কন্ট্রোল করতে পারবো, কিন্তু প্রেশার কন্ট্রোল সুপিরিয়র দেন ভলিউম কন্ট্রোল এরকম না, আবার ভলিউম কন্ট্রোল সুপিরিয়র দেন প্রেশার কন্ট্রোল এরকমও না। এটা ডাইনামিক ডিসিশন হয় এবং পেশেন্টের সাথে কোনটা বেশি যাচ্ছে সেটা দেখতে হবে। আর কোনো কোয়েশ্চেন? স্যার ভলিউম কন্ট্রোলে স্যার সব মেনটেন হতে আর আমার প্রেশার কন্ট্রোলে যাওয়ার দরকারই নেই। দরকার নাই যদি সব মেনটেন হয়। তাহলে আমরা শেষ করি না? ঠিক আছে, থ্যাংক ইউ।